প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের সাথে আজকে আমি ফারাবি হাফিজ। শুরুতেই জানাবো আজকের আলোচিত খবরগুলো। দেশ জুড়ে উনুনের তাপ, বাতাসেও যেন আগুনের হলকা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। তীব্র গরমে এলোমেলো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের, স্কুল কলেজ খোলা বন্ধ নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপে নাখোশ মন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রবণতাটা দেশের জন্য সঠিক নয় এবং এই ধরনের চাহিদা এবং অনুরোধ করাটাও কিন্তু আসলে আমরা মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ নয়। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা, কড়া বার্তা আসছে আওয়ামী লীগের। ভারতের সাথে বিএনপির দূরত্ব, দিল্লিকে দুষছেন নেতারা, ভিন্ন পর্যবেক্ষণ বিশ্লেষকদের। লাগামহীন ওষুধের বাজার, কোম্পানির ইচ্ছেমতো দাম নির্ধারণ বন্ধে উচ্চ আদালতের নির্দেশ। এক মাসেই ইসলামী ব্যাংকগুলোর সম্পদ কমেছে 13,000 কোটি টাকা, আমানতেও খরা। দর্শক, আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি এই সময়ের রাজনীতি। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। রয়েছেন জনাব সাইফুল হক, তিনি সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং রয়েছেন জনাব মাসুদ কামাল, তিনি সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই। আপনারা হয়তো জানেন যে গতকালকে একদিনে হিট স্ট্রোকে 17 জন মানুষের মৃত্যু। এর মধ্যে জনপ্রতিনিধি আছেন, শিক্ষক আছেন, আওয়ামী লীগের নেতা আছেন, ব্যবসায়ী আছেন, কৃষক রয়েছেন। আজকে কয়েকটি জায়গায়, যেমন পটুয়াখালীতে, তারপরে হচ্ছে আপনার নড়াইলে, তারপরে হচ্ছে কুমিল্লাতে কয়েকটি স্কুলে তাপের এমন খারাপ অবস্থায় শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে গেছেন। কয়েকটি স্কুলে, এক জায়গায় না, শিক্ষকও অজ্ঞান হয়ে গেছেন। আর সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক, স্কুল, মাদ্রাসা বন্ধ। মানে বিষয়টা এই পর্যায়ে, মানে হাইকোর্ট পর্যায়ে পর্যন্ত যেতে হবে কেন? আপনার কি মনে হয় যে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের আরও একটু দায়িত্বশীল হওয়া উচিত, যে সবার আগে শিক্ষা নাকি সবার আগে স্বাস্থ্য? মানে বেঁচে তো থাকতে হবে আগে। দেশের যে অবস্থা, এটাকে দুর্যোগ বলছেন, আবহাওয়াবিদরা বলছেন যে এটা একটি জরুরি অবস্থা, প্রাকৃতিক জরুরি অবস্থা। সেই জায়গায় আরেকটু সাবধান হওয়া কি উচিত ছিল না মন্ত্রণালয়ের? আমি আপনাকে দিয়েই শুরু করি, অ্যাডভোকেট আফজাল হোসেন। ধন্যবাদ আপনাকে। তীব্র তাপদাহ তো আছে, এটা অস্বীকার করার উপায় নেই, এবং এতে একেবারেই যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, গ্রামের যারা কৃষক, তাদেরও কষ্ট হচ্ছে। এবং স্কুল কলেজের বিষয়টি তো সামনে চলে আসে, এবং ইতিমধ্যে বেশ কয়েকদিন তো স্কুল বন্ধই ছিল। আজকে গতকালকে স্কুল খুলছে, এবং এর মধ্যে আপনার রিপোর্ট অনুযায়ী বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে। তো আমি যেটা মনে করি যে শিক্ষামন্ত্রী মহোদয় যে কথাটি একটু আগে বললেন, আমি শুনলাম যে বন্ধ আসলে কোনো সমাধান না। আজকে এই যে গরম, এটি হয়তো যে সময় গরমের তাপমাত্রাটা বেশি অনেক দিন পর্যন্ত চলছে, অতীতে মানে এত দীর্ঘ সময় ছিল না। সেটি একটি পরিসংখ্যান আপনি একটু আগে হয়তো অনেক যাওয়ার আগে বলছিলেন। তো আমি যেটা মনে করি যে সেই ক্ষেত্রে ভবিষ্যতে হয়তো এই টেনিউরটা আরও বাড়বে। তখন কি আমরা সেই সময়টায়ও স্কুল বন্ধ রাখবো? তাহলে আমাদের আসলে কিন্তু এই জায়গায় কি আপনি বলবেন যে বাংলাদেশের যদি স্কুল আমি খোলা রাখি, বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, প্রত্যেকটা স্কুলে এসি কিংবা ফ্যান আছে, প্রত্যেকটা স্কুলের শিক্ষকদের বিশেষায়িত কোনো ট্রেনিং কি আছে যে তাৎক্ষণিক যদি এই বাচ্চারা অসুস্থ হয়ে যায় তাকে কি ব্যবস্থাপনা মধ্যে দিয়ে সে নিবে, বৈজ্ঞানিক কোনো সমাধান তার কাছে আছে? এই অবকাঠামোকে আমরা তৈরি করতে পেরেছি না? তাহলে এর দায় কে নিবে? একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যেত, একটা ইমার্জেন্সি অবস্থা হয়ে যেত, এর দায় কে নিবে তখন? না, আমি মনে করি যে এখানে দায় দায়িত্বের বিষয়টা না, বিষয়টা হলো যে
আমরা সকলেই ভুক্তভোগী এই তীব্র তাপদাহের কারণে, এবং সেটি এই তাপ বাইরে বের হয় সে শিশুর গায়েও লাগে, অন্য এখানে দল মত নির্বিশেষে সকলের গায়ে তাপটা লাগে। সুতরাং ওইটি বিষয় না, বিষয়টা হলো যে এইখানে ম্যানেজমেন্টের কিছু নতুন করে চিন্তাভাবনা করা যায় কি না, যে স্কুলগুলো সেক্ষেত্রে খুব সকালে শুরু করা যায় কি না, হ্যাঁ, যদি সেই স্কুলের টাইমিংটা যদি আমরা 7টা থেকে শুরু করি, তাহলে একটা মানে হয়তো 11টার মধ্যে যদি স্কুলটা শেষ করে দেওয়া যায় এই সময়টা, এই আপৎকালীন সময়, এইরকম একটা ব্যবস্থাপনার মধ্যে কিছু পরিবর্তন যদি নিয়ে এসে সমস্যার সমাধানটা করা যায়, আমি মনে করি সেই ক্ষেত্রে চিন্তাভাবনার সুযোগ আছে। কিন্তু একেবারে বন্ধ করে দিয়ে এখানে সিদ্ধান্তের ক্ষেত্রে একটু মনে হয় না যে একটু বিশৃঙ্খলা বা একটু সমন্বয়হীনতা, শেষ পর্যন্ত কোর্টকেই হস্তক্ষেপ করতে হলো? না, কোর্ট তো অনেক সময় সুমোটো অনেক সময় রায় দিয়ে থাকে, এটি তো কোর্টের এখতিয়ার আছে, তারা সবসময় দেয় এইসব বিষয়ে, অনেক বিষয়ই তারা দেয়। কিন্তু আমি যেটা মনে করি সেটা বিষয় না, কোর্ট তো দিয়েছে রায়, কিন্তু বাস্তবতাও নিরিখেই আমাদের চিন্তাভাবনা করতে হবে। এবং এই গরম ভবিষ্যতে হয়তো আরও বাড়বে, আমি যেটা আগে বলছিলাম, সেই ক্ষেত্রে আমাদের এখন থেকে চিন্তাভাবনা করা উচিত। আর একটা জিনিস হলো যে রাজনৈতিক দল হিসেবে অথবা সমাজের দায়িত্বশীল মানুষ হিসেবে অনেকেই কিন্তু এখন কিন্তু সামাজিক সংগঠন, তারা কিন্তু মানুষের পাশে কিন্তু দাঁড়াচ্ছে, যে পানি নিয়ে যাচ্ছে, শরবত খাওয়াচ্ছে, আমাদের সংগঠনের পক্ষ থেকেও কাজগুলো করা হচ্ছে। আমরা যেহেতু স্কুলের বাচ্চাদেরকে নিয়ে একটু টেনশনটা বেশি, কারণ তারা সেন্সিটিভ, তারা বাবা মারা এখানে টেনশনে থাকে। আমি একটু আপনার কাছে আসতে চাই, জনাব সাইফুল হক, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচকবৃন্দ আর অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। প্রথমত আপনি যে তথ্যর যে কথাটা বললেন, এটা তো খুবই উদ্বেগজনক, খুবই তথ্য। গতকালকে একদিনে 17 জন হিট স্ট্রোকে মারা গেছেন। আমি কদিন আগে দেখছিলাম যে, তাও 5-6 দিন আগের কথা, তখনও পর্যন্ত 34 জন আর 36 জন তখনও পর্যন্ত মারা গেছে। সম্ভবত একদিনের রেকর্ড। জি, সম্ভবত গত কদিনে এই সংখ্যাটা আরও বেশ অনেকখানি এটা বৃদ্ধি পেয়েছে। পুরো তথ্যটা হয়তো আমার এই মুহূর্তে নিশ্চয়ই আমরা বলতে পারবো না, কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। আমি উদ্বিগ্ন এ কারণের জন্য যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় যে প্রেক্ষিতে তারা স্কুলগুলোকে বা কলেজগুলোকে তারা বন্ধ রাখলেন, তাপমাত্রা যে হারে বাড়ছে, এবং ফোকাস ছিল যে সহসা তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নাই, তখন হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে সিদ্ধান্ত, যখন তাপমাত্রা কমার কোনো ফোকাস নেই, কোনো সম্ভাবনা নেই, তখন আপনি আকস্মিকভাবে, তাও প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা থেকে শুরু করে, যেটা বললেন, যারা একেবারেই কোমলমতি, যাদের নানা ব্যাপারে অনেক বেশি সংবেদনশীলতা, এটা পুরোপুরি এটাকে অধিকাংশ অভিভাবকরা গ্রহণ করেনি, বাচ্চারা এটাকে গ্রহণ করেনি, শিক্ষকরাও এটাকে গ্রহণ করেনি, এবং যে জন্য উচ্চ আদালতকে হাইকোর্টকে যে বলতে হলো যে শিক্ষা প্রতিষ্ঠান আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা দরকার। খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের গোটা এই করোনা 2 বছর আমরা পার করেছি না। করোনার 2 বছরে তো আমি একবার এই অনুষ্ঠানে বলেছিলাম, করোনার 2 বছরের শিক্ষারকে যে এর ক্ষতির অভিজ্ঞতাটা, এটা তাৎক্ষণিকভাবে বোঝা যাবে না, এটা বোঝা যাবে অনেক পরে এসে। তো তখন 2 বছর, এখন আমরা 5 দিন, 7 দিন, 10 দিন কি 15 দিন বা প্রয়োজনে 1 মাস হলেও, তখন এইটুকু ঝুঁকে নিশ্চয়ই বাচ্চাদের জীবনের কথা বিবেচনা করে তাদের নিরাপত্তা, শুধু বাচ্চারা না, যারা মারা গেছে তার মধ্যে শিক্ষক এবং অভিভাবক থেকে শুরু করে সমাজে নানা অংশের মানুষ তার ভিতরে আছে। ফলে গোটা শিক্ষা ব্যবস্থার যে নৈরাজ্য, তার যে সমন্বয়হীনতা, এটা কিন্তু খুবই, এবং শিক্ষা নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করতে যে ল্যাবরেটরিতে যেভাবে আপনি গিনিপিগকে দেখেন, বাস্তবে আমি আমার গত দশকের অভিজ্ঞতা বলতে পারবো, বাংলাদেশে গোটা শিক্ষার্থীদেরকে এক ধরনের গিনিপিগের মতন তাদেরকে নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে। এটা বন্ধ করা দরকার। আজকে শুধু হিট স্ট্রোকের শুধু এই জন্য না, সিলেবাস থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো শিক্ষামন্ত্রী তিনি সিলেবাসের কথাও বলেছেন যে আমাদের নতুন যে শিক্ষাক্রম, এই শিক্ষাক্রমে যদি আমরা প্রপার ফলটা পেতে চাই তাহলে আমাদের স্কুলে আসতে হবে, সেই কারণে তিনি বারবার জোর দিচ্ছেন। তাতে আমার দ্বিমত নেই, কিন্তু প্রশ্ন যে আপনি যাকে স্কুলে যাওয়ার জন্য বলছিলেন, আপনি একটু উল্লেখ করছিলেন
সেই বিদ্যায়তনে শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রিসিটি আছে কিনা, ফ্যানটা আছে কিনা, সেখানে এরকম একটা দুর্যোগকালীন পরিস্থিতিতে আমার বাচ্চারা যদি অসুস্থ হয় তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটাকে আপনি নিশ্চিত করতে পারছেন কিনা, অনেকগুলো বিষয়ের সঙ্গে যুক্ত। সুতরাং আপনি যাদের যায় ওই পরিবারটা বোঝে যে কি গেল আর কি, ঠিক আছে? তো সেজন্য এসব ব্যাপারে অনেক বেশি ভাবনা চিন্তা করে অনেক বেশি মানে মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। না, এই ছবিগুলো যখন আমরা আজকে টিভিতে দেখছিলাম, হতাশা মানে নিজের মধ্যেই হতাশা লাগছিল, অজ্ঞান হয়ে বাচ্চারা পড়ে আছে। অজ্ঞান হয়ে যেতে। আরেকটা হচ্ছে আপনি আমি আপনার অনুষ্ঠানে আমি এখানে দেখছিলাম, আমি আস্তে আস্তে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত গার্মেন্টসে কাজ করেন স্বাধীন মিয়া, তিনি আমাকে একটা মেসেজ পাঠালেন। তিনি আপনাদের মানে দেখে জেনেছেন যে আমি অনুষ্ঠানে আসব। তিনি বলেছেন যে হিট স্ট্রোকে আপনারা এত সতর্কতা সবার জন্য, কিন্তু গার্মেন্টস শ্রমিকদের তাদেরকে কিন্তু এই প্রচণ্ড দাবদাহের মধ্যে কাউকে 1, 2, 3 কিলোমিটার হেঁটে আসতে হচ্ছে, যেতে হচ্ছে, এবং তাদেরকে কিন্তু কাজটা কিন্তু করতে হচ্ছে। কোনো ক্ষেত্রে তাদেরকে এই উষ্ণতার জন্য বা তাপদাহের জন্য বলে আমরা কিন্তু কোনো মাপ করে দেওয়া আমাদেরকে বা কোনো রেয়াত দেওয়া বা কোনো স্বস্তি দেবার মতন কোনো পরিবেশ আমাদের জন্য নয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? শ্রমজীবী, মেহনতি, নিম্নবিত্ত মানুষ, যাদেরকে রাস্তায় বের না হলে যাদের চাল কেনার টাকা থাকবে না, আজকে সংসারটা চলবে না, ফলে তাকে জীবনের ঝুঁকি নিয়ে হলেও তাকে কিন্তু বেরোতে হচ্ছে। এরকম একটা দুর্যোগকালীন, যেটা আমি কদিন আগে পার্টি থেকে বলেছিলাম যে যেটা হিট অ্যালার্টের কথা জানি, বললাম একটা হিট ইমার্জেন্সি বা একটা প্রাকৃতিক দুর্যোগে যেটা বাস্তবে চলছে, এটাকে ঘোষণা দিয়ে আপনি আপৎকালীন যে ব্যবস্থাগুলো, তার চিকিৎসার কি ব্যবস্থা, আমি বলছি আপৎকালীন ক্ষেত্রে তার খাদ্যের কি ব্যবস্থা, তার জন্য শহরে বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ পানি দেওয়ার যে ব্যবস্থা, অসুস্থ হলে আমরা তার জন্য কি করব, এগুলো এমনকি অফিসের সময়সূচিগুলো অনেকগুলো বিবেচনা করার প্রশ্ন আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে এটা তো একটা তাৎক্ষণিক ব্যবস্থাটা। ঢাকা শহর সহ আমাদের শহরগুলো প্রায় বাসযোগ্যহীন হয়ে যাচ্ছে, এবং আশঙ্কা হচ্ছে আগামী 15 থেকে 20 বছরে আরও 1.5 থেকে 2 ডিগ্রি ঢাকা শহরে উষ্ণতা বাড়বে। তার মানে যদি এটা চলতে থাকে, ঢাকা শহরকে একসময় পরিত্যক্ত নগরী ঘোষণা করতে হবে। এরকম একটা দুর্যোগের দিকে আমরা কিন্তু যাচ্ছি। বাস্তবে উন্নয়নের নাম করে আপনি যেভাবে গাছ পেলেই কাটো, যেখানে সবুজ পেলেই সেটাকে ধ্বংস করো, নদী পেলেই দূষিত করো, মাটি পেলেই সেটাকে বিষাক্ত করো, পুরো উন্নয়নটা আমরা যেভাবে চলছে, উন্নয়ন দর্শন, উন্নয়নের রূপকল্প যদি টেকসই না হয়, প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্রের সাথে যদি সেটা সঙ্গতিপূর্ণ না হয়, মানুষ যদি শ্বাস নিতে পারে, ঢাকা শহরে গড় আয়ু কিন্তু কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকা শহরে এই উষ্ণতার জন্য বহু ধরনের অনেক রোগের জায়গা কিন্তু একজন দর্শক আছেন ফোনে, ফলে এগুলো আমাদের ভাবনা চিন্তা করা দরকার। জি, হ্যালো, কে বলছেন? আপনার নাম বলে কোথা থেকে বলছেন বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নুসাইবা বলছি চট্টগ্রাম থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটি হচ্ছে যারা বিশেষ মানে বিজ্ঞরা আছেন, ওনারা যে বলছেন যে বাচ্চাদেরকে সকাল 7টার দিকে হয়তো বা চেঞ্জ করে নেওয়া যায় স্কুলে, এরকম কোন একটা চিন্তা ভাবনা ওনারা করছেন। সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, আমরা লোডশেডিং এর বিষয়ে এখনো কোনো কিছু ভাবলাম না। সারা রাত একটি বাচ্চা না ঘুমিয়ে সকালবেলা কিভাবে স্কুল করবে, আগে এই বিষয়টা ওনাদেরকে একটু ভাবতে হবে। আপনার ওখানে কত ঘন্টা বিদ্যুৎ থাকে না? জি, অনেক সময় 5 ঘন্টা, অনেক সময় 6 ঘন্টা। আমরা আসলে বিদ্যুৎহীন পরিস্থিতিতে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব মাসুদ কামাল, আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর সহ পুরোটা জিনিস আপনার কাছে। কোথা থেকে বলছিলেন? চট্টগ্রাম থেকে। দেখেন, একটা জিনিস কি, মানে যে কথাটা আপনি বারবার বলছিলেন, গরম, সেটা তো আমাদের আসলে কী কারণে হয়েছে না হয়েছে এটা নিয়ে পুরনো আলাপ করে তো লাভ নেই। এখন তো গরম আছে। এখন প্রথমত হলো যে আপনার আজকে আমি কিভাবে এই সমস্যাটার সমাধান করব, তারপর আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন আগামীতে আমাদের কী কী করতে হবে, কী করতে হবে না, সেগুলো তো পরিকল্পনা তো থাকবে, সরকারও নিশ্চয়ই আছে। কিন্তু আমি যে কথাটা একদম তাৎক্ষণিক এখনই বলতে চাই, সেটা হলো এই যে একজন অভিভাবক বললেন ওনার বাচ্চা নিয়ে, দেখেন এক এক জায়গার অবস্থা কিন্তু এক এক রকম। সব রোগের জন্য প্যারাসিটামল ভাই এটা হলো না। যেমন আপনি একটু আগে বর্ণনা করলেন যে সিলেটের আবহাওয়া কিন্তু খুবই সহনীয় এবং ভালো,
তো ঢাকার জন্য যেটা নিয়ম করবেন আপনি, সেটা সিলেটের জন্য তো করার দরকার নাই। আর আমাদের এই দেশটাই এমন না যে ভারতের মতো এত বিশাল না যে আমরা জানতে পারবো না, সবাই জানে কোথায় কি অবস্থা না অবস্থা। কাজেই সব জায়গার জন্য স্কুল বন্ধ হওয়া এটা যেমন জরুরি না, আবার স্কুল বন্ধ হওয়ার কথা বললেই আমাদের শিক্ষামন্ত্রী যেভাবে ক্ষেপে যান, এটাও আমার কাছে অস্বাভাবিক মনে হয়, খুবই অস্বাভাবিক মনে হয়। ওনার আজকে যে রিয়াকশনগুলো আমি পড়লাম, উনি কোর্টকেও কিন্তু প্রকারান্তরে সমালোচনা করেছেন ইনডিরেক্টলি। উনি বলেছেন, আমি এখানে দেখছিলাম আমাদের খবরেও ছিল কিছুটা নাখোশ এরকম, তিনি কিছুটা উনি মানে উনি বলছিলেন যে যার যেটা সাংবিধানিক দায়িত্ব তার সেটা পালন করা বাঞ্ছনীয়। তো কোর্টে এটা কাজ না এ বলার চেষ্টা করছেন। উনি এর আগেও বলেছিলেন যে অসুস্থ হয়েছে, আমি পড়ে শুনে আপনাকে, উনি বলেছেন যে যারা অসুস্থ হয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে নাকি অন্যত্র অসুস্থ হয়েছেন তাও দেখার বিষয়। তো দেখেন না রে ভাই, দেখেন আপনি, আপনার হাতে তো ইনস্ট্রুমেন্ট আছে, আপনি দেখেন কে কোথায় অসুস্থ হয়েছে। এখন এই ধরনের সন্দেহ যখন একটা মন্ত্রী প্রকাশ করেন, তখন আপনারা আমরা যখন সংখ্যাটা বলি 18 জন 19 জন, তার মধ্যে উনি বলতে যাচ্ছেন এর মধ্যে অর্ধেকের বেশি অন্য জায়গাতে অসুস্থ হয়েছে। এই ধরনের মানে আপনার দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য উনি আগেও করেছেন, এখনও করেন। দেখেন উনি কি বলেছেন, যে উনি তখন বলছিলেন যখন নাকি রমজানের সময় যখন হাইকোর্ট বলছিল, তখন উনি বলছিলেন কি জানেন, সংবিধান অনুযায়ী বিদ্যালয়গুলোর ছুটি ঘোষণা করা নির্বাহী দায়িত্ব এখতিয়ার, কদিন ছুটি থাকবে থাকবে না এটা একটা বিশেষায়িত বিষয়, এটা উচ্চ আদালতের এখতিয়ার নয়। ঠিক আছে, আমি ওনার সঙ্গে কিন্তু খুব একটা দ্বিমত করছি, উচ্চ আদালতের এখতিয়ার নয়, কিন্তু উচ্চ আদালতও তো অভিভাবক, উচ্চ আদালতে যারা বাস করে তারাও তো এই দেশেরই নাগরিক, এই দেশের কোনো নাগরিক সমস্যা নিয়ে তারা কি কথা বলতে পারবে না? কথা বলতে পারবে না। সে বলছে আমি এটা নিয়ে আপিল আজকের এই ঘটনা নিয়ে সেটাকে আপিল বিভাগে যাবে। কেন যাবেন আপিল বিভাগে? আপনি আপিল বিভাগে কেন যাবেন? মানে স্কুল খোলার জন্য? তার মানে হাইকোর্টের এই কথাটা আপনার পছন্দ হয় নাই কেন? আপনি মনে করছেন এগুলো অন্য জায়গায় মেয়েরা স্কুলে এসে ঢুকে লাস্ট নিয়ে বসে আছে? মানে মানুষের প্রতি যদি দরদ না থাকে, মানুষের প্রতি যদি কোনো ফিলিংস না থাকে কেবল, তাহলে এই ধরনের কথা উনি কোনোদিন ওনার এই জীবৎকালে উনি কোনোদিন গ্রামের স্কুলের যে টিনের ঘর এর নিচে যে কখনো বসেন না 7 দিন দেখি। উনি একটা কাজ করেন, উনি বলেন যে আগামী যে 3 দিন আছে, আগামী 3 দিন আমি গ্রামের এই দেশেরই আমার এই যে অধীনে স্কুল আছে কোনো না কোনো স্কুলে যে আমি বসে থাকবো। উনি বসে দেখুক উনি সুস্থ হয়ে ফিরে আসতে পারে কিনা। আমার তো সন্দেহ আছে। বিদেশে লেখাপড়া করার লোকরাই না এই দেশের শিক্ষামন্ত্রী বানাইছে ভাই। সরি টু সে, এটা আমি বলতে আমার খুব মানে দুঃখ হচ্ছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর আজকে বলেন? আজকে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, এখনো আপনি একটা শিক্ষা নীতিই করতে পারলেন না। আমাদের শিক্ষা চলে অ্যাডহক ভিত্তিতে। আজকে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়, পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই দিন শুনলাম পরীক্ষা নাকি হবে 5 ঘন্টায়, এসএসসি পরীক্ষা। কি কারণে পরীক্ষা 5 ঘন্টা হবে? লজিকটা কি? ওনার মনে হয়েছে হবে, অতএব হবে না। ওনার নিশ্চয়ই কোনো ব্যাখ্যা অবশ্য। তাহলে আগে 3 ঘন্টার এই লজিকটা কি ছিল? ব্যাখ্যা করেন আপনি। একসময় বলা হলো সবই ব্যাখ্যা আছে। ব্যাখ্যা আপনি কত রকম চান? পরীক্ষা না হওয়ারও ব্যাখ্যা আছে। দেয় নাই তারা? যখন ক্লাস 5-এ পরীক্ষা নিল, পাবলিক পরীক্ষা, তখন কি ব্যাখ্যা দিল? বলা হলো এই পরীক্ষাটা খুব প্রয়োজন, কারণ যদি কেউ ট্রাক ড্রাইভারি করতে চায় তারও একটা সার্টিফিকেট লাগে। এখন কেউ ট্রাক ড্রাইভারি করতে চায় না, ওই পরীক্ষা উঠাই দিলেন কেন? দিলেন কেন? তুললেন কেন? আপনি আমার কাছে ক্লিয়ার। যদি ওইটা যদি ভালোই হতো তাহলে রাখলেন না কেন? যদি খারাপ হয় তাহলে আপনি উঠাই দিলেন। তাহলে ওই যে চললো কয়েক বছর, ওই কয়েক বছর দায় কে নেবে? আপনি নেবেন? ওই কয়েক বছরে যে স্টুডেন্টগুলোর ক্ষতি হলো সেই ক্ষতির দায়টা কে নেবে? শুনেন, এক্সপেরিমেন্ট মানুষের জীবন নিয়ে হয় না। আপনি কমন সেন্স দিয়ে বড় কাজ করা যায় না। আচ্ছা, দিস ইজ দ্য পয়েন্ট। উনি মন্ত্রী হলেন, হয়ে নিয়ে উনি সিদ্ধান্ত নিলেন পুরা কারিকুলাম চেঞ্জ, ওইটা চেঞ্জ, ওইটা। এখন কয়েক এসএসসি পরীক্ষা 5 ঘন্টা। আপনি কয় ঘন্টা এসএসসি পরীক্ষা দিচ্ছেন? 5 ঘন্টা? না 3 ঘন্টা আমাদের সময় পর্যন্ত 3 ঘন্টা। আপনি মানুষ নাই,
সব মানুষের আগামীতে হবে। আচ্ছা, আমাদের একটা বিরতি সময় আছে, বিরতির পর এসে দর্শক আমরা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে, এটাও রাজনীতির বিষয়, রাজনৈতিক অন্যান্য বিষয়, উপজেলা নির্বাচন নিয়ে এবং আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ছোট বিরতির পর ফিরে আসছি। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ দেখছেন চ্যানেল 24-এর পর্দায়। আমরা আজকে এই সময়ে রাজনীতি নিয়ে আলোচনা করছি। এই সম্প্রতি শরীয়তপুরে একটা ঘটনা ঘটেছে, সেখানে লালনের একটা গান যে সুন্নতে খাতনা দিলে হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান। একজন ভদ্রলোক ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাকে ধর্মকে কটূক্তি করা হয়েছে, এই অভিযোগে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। 50 টাকা, একটু আগের খবর হচ্ছে 50 টাকা মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান। এখন বিষয়টাকে আসলে এত এরকম জায়গায় চলে গেছে। এটা তো লালনের প্রতিষ্ঠিত গান, সেই জায়গায় ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্নের কথা বলি আমরা, সেই জায়গায় মানে এর ব্যাখ্যাটা আপনার কাছে কেমন, অ্যাডভোকেট আফজাল হোসেন? দেখুন, মানে সমাজের মধ্যে তো উগ্রবাদ একটু আছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। মানে কিছুদিন আগে আমি একজনের একটা বক্তব্যটা আমার খুবই মানে হৃদয়ে লাগছে। সেটা হলো যে একেবারেই যখন পাকিস্তান অথবা একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ছিল, তখন রাষ্ট্রটা ছিল সাম্প্রদায়িক, কিন্তু মানুষ ছিল কিন্তু অসাম্প্রদায়িক চিন্তা চেতনাকে লালন করছে সেই সময়। হ্যাঁ, তা না হলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ফিরে এসেছে। হ্যাঁ, একেবারে রাষ্ট্রনীতি সমস্ত কিছুর মধ্যেই একটা অসাম্প্রদায়িক ভাবনা আসছে, কিন্তু মানুষ জানি কেমন কেমন একটা সাম্প্রদায়িকতা লালন করে মনে প্রাণে। এবং সেই জায়গাটায়, এবং আপনি খেয়াল করবেন, এটা কিন্তু এমন একটা জায়গায় চলে আসছে। একটা সময় কিন্তু যে বক্তব্যগুলো কবিরা যে ভাষায় কবিতা লিখতেন, তারা কিন্তু সেই জিনিসগুলো তখন কিন্তু এইভাবে মানে উগ্রবাদের হামলার শিকার হয়নি। যেমন আল মাহমুদ তো পরবর্তী সময় একেবারেই সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছিলেন অথবা তাদের সাথেই ছিলেন, কিন্তু ওনার সোনালী কাবিনে কি কবিতা আছে যে একেবারে সেজদায় রমণীকে মনে হয় কামনার কলসি উবু হয়ে আছে। আজকালকার দিনে এইরকম একটা লাইন যদি কোনো কবি লিখতেন, তাকে তো একেবারে তলোয়ার দিয়ে তার গর্দান কেটে ফেলতো। সুতরাং সময়টা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, এখন আমাদের তো লড়াইটা আমরা করতে হবে সাংস্কৃতিকগত, আমাদের যে একেবারে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রাটা, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে এই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার যে ঘোরার যে জায়গাটা ছিল এবং তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছিলাম বাঙালি জাতি, সেই জাতি বিভাজিত হয়েছে। তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেই তো বিভাজিত হয়েছে, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে এখানে সমাজ থেকে নিঃশেষ করে দিয়ে সেখানে একেবারে জঙ্গিবাদ মৌলবাদের আশ্রয় ঘটানো হয়েছে, এবং একটা সাম্প্রদায়িক ভাবনার একটা রাষ্ট্র গঠন করা হয়েছে। এবং সেটি করছে কারা? সামরিক শাসনের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক যে দল, সেই দল বিএনপি, জাতীয় পার্টি, তাদের সময় এই জায়গাগুলো এত বেশি ডিভিয়েশন হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু হ্যাঁ কাগজে কলমে আমরা ফিরে এসেছি, কিন্তু বাস্তবতা হলো মানুষের চিন্তার জায়গাটা আমরা বিএনপির প্রসঙ্গটা টেনে নিয়ে আসলেন। বিএনপির এখানে কেউ নাই, আবার বিএনপি বারবার সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। বিএনপি তো গত 15 বছর ধরে নাই, তাদেরকে আবার ডেকে নিয়ে আসা। না, আমি ওই জায়গাটা বলি নাই। আপনাকে এখানে মানে এইটা ব্যাখ্যা, আমি মনে করি যে ব্যাখ্যা দেওয়ার মানে দরকার নেই। আমি যেটা মনে করি যে সময়টা, কাদের সময় ঘটনাগুলো ঘটছে, মানে এই মানে ধর্মের ভিত্তিতে রাজনীতিকে ধর্মের ব্যবহারটা এত বেশি হয়েছে, কোন সময়গুলো হয়েছে। এখন সেই ক্ষেত্রে যারা অন্য পক্ষের লোক, তারা হয়তো বলতে পারবেন, আমাদের সময় নিয়েও তাদের কথাবার্তা থাকতে পারে। কিন্তু আমি যেটা মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা একটা অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের যে অভিযাত্রাটা শুরু হয়েছিল, সেটি বন্ধ হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। এবং সেই বাংলাদেশে দীর্ঘ বছর সেই জায়গা থেকে সেটিকে লালন পালন করা হয়েছে, এবং লালন পালন করার মধ্যে দিয়ে সমাজে তো এক ধরনের ভিন্ন মেজাজের চিন্তা ভাবনার মানুষ তৈরি হয়েছে, অস্বীকার করার উপায় নাই। এবং সেই জায়গা থেকে আবার বাংলাদেশটাকে আমাদের যদি ফিরিয়ে নিতে হয়, তাহলে আবার নতুন করে আমাদের একটা ভাবাদর্শগত বা আমাদের লড়াই সংগ্রামটা করতে হবে, এবং সেই লক্ষ্যে আমাদের কাজটা করতে হবে। আমি যেটা মনে করি যে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কামাল ভাই কিছু কথা বলেছেন, সাংবাদিক ভাই, উনি তো বলবেনই। হ্যাঁ, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের যে শিক্ষামন্ত্রী,
তিনি তো এই যে শিক্ষার ক্ষেত্রে যে ভূমিকাগুলো পালন করছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করছে, তার ব্যক্তিগত স্বার্থটা কি? নিশ্চয়ই মানে ভালো কিছু করার জন্যই তো তার কাজটা, হ্যাঁ। কিন্তু সেই ক্ষেত্রে আমি তো এখানে তার ব্যক্তিগত লাভ লসের তো কিছু বিষয় নাই। এবং তিনি তো আমি মনে করি যে একবার বীর চট্টলার বীর সন্তান, তার বক্তব্যে দায়িত্বশীল হওয়ার কথা বলছেন, তার ব্যক্তিগত লাভ লসের কথা আসে নাই। কিন্তু না, আমি বলি যে তিনিও তো এমন একটা পরিবার থেকে এই রাজনীতিতে আসছেন, হ্যাঁ। বীর চট্টলার বীর সন্তান, মহিউদ্দিন তার সন্তান, এবং গণমানুষের সাথে তাদের তো একটা পারিবারিকভাবেই সম্পৃক্ততা। তো সমস্ত কিছু বিবেচনায় একেবারে কামাল ভাই যেভাবে বললেন, আমি মনে করি যে আমি একটু তার সম্পর্কে মানে বিচার বোধহয় অত পরিষ্কার বোধহয় বিচারটি হলো না, হ্যাঁ, সেটি আমি সেটা কামাল ভাই হয়তো বলতে পারবেন। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে এই যে ওই যুবককে যখন মুচলেকা নেওয়া হয়েছে, যখন 50 টাকা দিয়ে একটা মুচলেকা, যে এই জিনিস তিনি আর লিখবেন। আমি এটা একটু কামাল ভাইয়ের কাছ থেকে শুনি, আপনার কি প্রতিক্রিয়া মানে এই ঘটনার পর এবং সাম্প্রতিক সময়ে এই টেন্ডেন্সিটা কি আরেকটু বেড়েছে না? আমার সোশ্যাল মিডিয়া দেখে কি মনে হয়? দেখেন, আফজল ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বাক্য বলেছেন এই সংক্রান্ত। সেটা হলো, রাষ্ট্র যখন সাম্প্রদায়িক ছিল তখন আমাদের এখানকার মানুষ অসাম্প্রদায়িক ছিল। এখন সাংবিধানিকভাবে রাষ্ট্র অসাম্প্রদায়িক, মানুষ কিন্তু সাম্প্রদায়িক হয়ে গেছে। কারণটা কি? মানে উনি মানে আপনার দৃশ্যটা বর্ণনা করেছেন, কিন্তু দৃশ্যের পেছনের কারণটা কি? এই কারণটাই হলো সবচেয়ে ভয়াবহ। যে তখন আসলে এই রাষ্ট্র শাসক যারা ছিল তারা আমাদের সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে নাই, বরঞ্চ সাধারণ মানুষ তারা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কিন্তু রুখে দাঁড়িয়েছিল। এই জন্যই কিন্তু তারা আমাদের সঙ্গে থাকতেও পারে নাই। কিন্তু এর মধ্যে যেখানে আমরা আরও সামনের দিকে অগ্রসর হব, না হয়ে আমরা পিছিয়ে যাচ্ছি কেন? আমরা 71-এ আমাদের দেশের সাধারণ মানুষের যে অসাম্প্রদায়িক চেতনা ছিল, আজকে থেকে 50-54 বছর পরে এসে সে অসাম্প্রদায়িক চেতনা আমরা কোথায় হারালাম? লালনের গান তো এটা তো এই মাটির গান। উনি তো বিদেশ থেকে আসেন রে ভাই, এই দেশে ওনার জন্ম। তার মানে এই দেশের মাটির যে কালচারটা সেটা তো ওনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই গান তো নতুন 1-2 বছর ধরে চলছে না। এমন নয় যে ওই গানটা ওই ভদ্রলোক প্রথম শুনলো, তা না। যারা এই প্রতিবাদটা করেছে, যারা এটা নিয়ে হইচই করছে, তাদের মধ্যে যে চেঞ্জটা, তারা হয়তো গানই শুনে নাই, এবং তারাই এখন ক্রমশ শক্তিশালী হয়ে যাচ্ছে। এবং তাকে মুচলেকা দিয়ে আসতে হয়েছে এই ধরনের কথা তিনি আর লিখবেন না, এই ধরনের গানও তিনি কার কাছে শুনেন। দেখেন ইন্টারেস্টিং কি, মুচলেকাটা কার কাছে দিয়ে আসতে হয়েছে? একজন পুলিশের কাছে, থানার কাছে। এটা হবে না কেন? এটা তো আপনি হওয়াইছেন। আমাদের এখানে এখন বইমেলা হয়, আমরা বলি আমাদের সংস্কৃতির সবচেয়ে বড় একটা বহিঃপ্রকাশ হলো বইমেলা। বইমেলায় কোন বই যাবে না যাবে পুলিশের অনুমতি নিয়ে দিতে হয়, আইন আছে এটা। তারা একটা মেট্রোপলিটন পুলিশ সে নিয়মটা করেছে, আপনি বইটা এখানে দিবেন কি দিবেন না তাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। না, সেই ক্ষেত্রে তো তারা সাম্প্রদায়িক কোনো কিছু যেটা হচ্ছে উস্কানি দিতে পারে মানুষের মধ্যে, জঙ্গিবাদ সৃষ্টি, ভাইরে নির্ধারণ করবে কে? যদি বলতো একটা কমিটি হবে, সেই কমিটিতে বিশিষ্ট ব্যক্তিরা বসবেন, তারা নির্ধারণ করবেন। এখানে তো তা হচ্ছে না। বইমেলায় পুলিশের কাছ থেকে অনুমোদন, পুলিশ সিদ্ধান্ত নেবে এটা সাম্প্রদায়িক হবে কি হবে না। ঠিক হলো কাজটা? আপনি আমার এই কথাটা বলেন, তাহলে ওখানে তাই হয়েছে, এখানকারটাই ওখানে তাই হয়েছে। যে এখন ভাগ্যিস লালন ভদ্রলোক ময়রা পাচ্ছে, তা না হলে উনি ওনাকে প্রতিবার গান লেখার সময় ওসি সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হইতো। ভাই এই গানটাকে আমি লিখতে পারবো? অথবা যদি লেখাও ফেলায় সেটা পুলিশের কাছে দেখাইতে হইতো, ভাই এই গানটাকে আমি সুর করতে পারবো? একটা দেশের কালচার কিভাবে গড়ে ওঠে, ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি লিখবো? আমার হৃদয়ে যা আসবে, আমার বিবেক যা বলবে সেটা আমি লিখবো। উনি গ্রহণ করতে পারেন, আফজল ভাই গ্রহণ না করতে পারেন, এটা যার যার ব্যাপার। গ্রহণ না করলে চলবে না, গ্রহণ করলে চলবে। আপনি বলবেন কি যে না আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন, ভাই এগুলো একটা ফালতু কথা। আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কাকে বলে? ধরেন আমার বাড়ি হলো ময়মনসিংহের মুক্তাগাছা, ওখানে অনেক মন্দির আছে, অনেক, মানে আপনি চিন্তা করতে পারবেন না কত মন্দির আছে ওখানে। আমার হলে এখানে এখনও 40% বেশি হিন্দু ভোটার আছে আমার এলাকায়।
তো এখন ওখানে মন্দির যখন ঘন্টা বাজায় তখন আমার ধর্মীয় অনুভূতি থেকে ওতে কেউ আমরা কি আনন্দিত হই আনন্দিত হই না তো। আমরা আমাদের যখন আজান দেয় হিন্দুদের ধর্মীয় অনুভূতি থেকে ওরা কি আনন্দিত হয় না। তাহলে ও ধর্মীয় অনুভূতি আঘাত দেয়। বিষয়টা কি? বিষয়টা হলো যে আমাদের ধর্মে বলা হয়েছে মানে পরের ধর্মভূতি আপনাকে, তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে, কোনো সংঘাত তো নাই। রাইট। এখন এই ঘন্টা শুনে যদি আমার ধর্মীয় অনুভূতি কাতর হয়ে যায় তাহলে বুঝতে হবে আমার ধর্মের অনুভূতিতে ঘাপলা আছে। ধার্মিক হিসেবে আমি অতটা শক্ত নই, এটা তো আমার দুর্বলতা। তার তো মানে সহ অবস্থানটা কিন্তু এখানে হয়। এই দেশে একসময় ছিল সে সহ অবস্থান, এখন আমরা অসহিষ্ণু হয়েছি। সেটা হইলো কেন? আপনি ওই কথাটাই আসছিলেন। হ্যাঁ, ওই কথাটা হলো যে দেখেন খুব ইন্টারেস্টিং কথা, কিন্তু আমাদের পাঠ্যপুস্তকের সিলেবাসে চেঞ্জ হচ্ছে। এই সরকার, এই ধর্মনিরপেক্ষ সরকারকে হাইকোর্ট থেকে স্ট্যাচু সরাইতে হয়েছে, ভাস্কর্য সরাইতে হয়েছে, কাকে খুশি করার জন্য? এখানে রাজনীতি ঢুকে গেছে, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। এখানে রাজনীতি, এখানে আপনার কালচারের মধ্যে পলিটিক্স ঢুকাই দেওয়া হয়েছে। এই হলো সমস্যা, আর কিছু না। আপনি তাদের ভোট পাওয়ার জন্য তাদের সমস্ত আবদার মেনে নিছেন, জি, এবং মনে করছেন ওই ভোট টাইম পাবো, জীবনে পাবেন না। আচ্ছা, আমি একটু সাইফুল হক আপনার কাছ থেকে শুনতে চাই। আমি অনেকগুলো প্রশ্ন। আমি প্রথমত যেটা বলতে চাই যে লালনের যে গানটার কথা বললেন, সম্ভবত 150 বছরের উপরে। লালন বয়সের দিক থেকে রবীন্দ্রনাথেরও একটু বড়, যেটুকু আমি অনুমান করতে পারছি। তো ফলে সেই জায়গা থেকে ধরুন কমপক্ষে 150 বছর তো হবেই। বা এই গান কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গেয়েছেন, শুনেছেন, তার কোনো ইয়ত্তা নেই। আমাদের সমাজে যে উগ্রবাদ বাড়ছে, যেটা আফজল ভাই বললেন, ধর্মীয় যে অসহিষ্ণুতা বাড়ছে, আমাদের যে কুপমণ্ডুকতা বাড়ছে, ধর্মান্ধতা যে বাড়ছে, এবং এটা আমাদের চিন্তাভাবনা, সমাজ, সংস্কৃতি, দৈনন্দিন জীবন, এমনকি শব্দ বাক্যের যে ব্যবহার ব্যক্তি জীবনে, এগুলো থেকে শুরু করে একটা সাংস্কৃতিকভাবে এই জায়গাটা কিন্তু আমরা দেখছি এটা বাড়ছে। কোনো সমাজে যখন ডেমোক্রেটিক স্পেস থাকে না, যখন গণতান্ত্রিক মূল্যবোধ, যখন আপনি সকল মতের সহাবস্থানের যে রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্র কোনটা, আপনি আমার সঙ্গে দ্বিমত হতে পারেন, কিন্তু আমার বলবার যে স্বাধীনতা, আপনি যেটা শুনতে চান না সেটা বলবার যে স্বাধীনতা কোনো সমাজ যদি নিশ্চিত করতে চায় আমাদের এক্সিস্টিং ভ্যালুজের মধ্য দিয়ে, তখন সেটা একটা গণতান্ত্রিক মূল্যবোধের একটা প্রশ্ন। দুর্ভাগ্যজনকভাবে যে সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, তারা অনেক কথা বলছেন না, কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত একটা কুপমণ্ডকতা, ধর্মান্ধতা, এটা ক্রমান্বয়ে এটা যত দিন এটা কিন্তু বাড়ছে। আমি একটা ছোট একটা উদাহরণ বলি। বিশেষ করে শীতকালগুলোতে যখন বিভিন্ন মাহফিল হয়, যখন বিভিন্ন ওয়াজের নামে বিভিন্ন মাহফিল হয় না, গত 15 বছরে অধিকাংশ ক্ষেত্রে এসব মাহফিলের স্থানীয় আওয়ামী লীগের নেতারা হচ্ছেন হয় চিফ গেস্ট, প্রধান অতিথি, প্রধান বক্তা। তিনি এসে প্রথম আধা ঘন্টা থাকেন, 1 ঘন্টা থাকেন, তিনি একটা বক্তব্য দিয়ে তিনি যাচ্ছেন। এরপরে তিনি লেপ কাঁথা গায়ে দিয়ে তিনি বাড়িতে তিনি ঘুমাচ্ছেন। সারা রাত ধরে কী বয়ান হচ্ছে, কি ওয়াজ হচ্ছে, মাহফিলে কি বক্তব্য দেওয়া হচ্ছে, নারী বিদ্বেষ থেকে শুরু করে ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তোলার থেকে শুরু করে এর খতিয়ান ওই আওয়ামী লীগের ওই নেতা বা স্থানীয়ভাবে যারা সরকারে যারা এটাকে, যাদের রাজনৈতিক ছত্রছায়া এটা হচ্ছে, তারা এগুলোর কোনো খোঁজ খবর তারা কিন্তু রাখেন না আর কি। ফলে এটা কিন্তু বাড়তে বাড়তে এরকম একটা জায়গায় কিন্তু আজকে এসছে। এখন সমাধানটা কি? আপনি বাচ্চাদের সিলেবাসে যখন আপনি বাঙালি বা হিন্দু লেখকের নাম করে যখন আপনি যখন আপনি সিলেবাস পরিবর্তন করেন, যেগুলা পড়ে আমরা কোটি কোটি শিক্ষার্থীরা কয়েক দশক ধরে যখন আমরা বড় হয়েছি, তার মানে কি বিশেষ মহলকে, বিশেষ কোটারিকে, বিশেষ রাজনৈতিক আপনি অংশকে আপনি মনে করলেন এটার মধ্যে তাদেরকে আপনি খুশি করবেন, নিউট্রালাইজ করবেন। আপনি আপোষ করতে করতে এমন জায়গায় যাচ্ছেন, মুখে আপনি বলছেন মুক্তিযুদ্ধের চেতনা, কিন্তু প্রতিদিন বাস্তবে আপনি
মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সহনশীল চেতনা, আমরা আমাদের বিভিন্ন ধর্ম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শত শত বছর ধরে আমরা এই সহনশীলতা নিয়ে আমরা এখানে বসবাস করে আমরা এখানে এসেছি না তখন কি? এবং দেখবেন যতগুলো ঘটনা প্রত্যক্ষ পরোক্ষভাবে এর পেছনে রাজনৈতিক মদত ছাড়া 100 ঘটনার মধ্যে কমপক্ষে 99টা ঘটনা রাজনৈতিক মদত ছাড়া কোনো ঘটনা সংগঠিত হয়নি। যে পুলিশ অফিসার তাকে মুসলেখা নিয়েছে তার তো কোনো ধারণাই নেই লালন সম্পর্কে। এবং স্থানীয় মবকে কিভাবে তারা যুক্ত করে, সোশ্যাল মিডিয়া কাজকে যুক্ত করে, যখন 50, 100 জন 200 যখন হাজির হয়ে যায় তখন প্রশাসন, পুলিশ অফিসার মনে করে এখন ওদের কাছে সারেন্ডার করার ছাড়া, ওদের দাবির কাছে সাকাম করার ছাড়া তার পক্ষে এই পুলিশ স্টেশনে থাকা সম্ভব না। সে কোনো রেশনাল জায়গায় তখন সে দাঁড়ায় না। মানে আপনি আপোষ করতে করতে কোনো ইথিক্যাল মোরাল কোনো হাইটের জায়গায় আপনি দাঁড়াচ্ছেন না। আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে আপনি এখন একটা রাজনৈতিক পুঁজি হিসাবে ব্যবহার করছেন, কিন্তু ব্যবহারিক জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে এটাকে যে চর্চা করার বিষয়, মানুষকে যে জাগিয়ে তোলার ব্যাপার, বাস্তবে সেটা কিন্তু থাকছে না। ফলে এর একটা রেজারেকশন ছাড়া, এর একটা এর মতাদর্শিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, সাংস্কৃতিক সামগ্রিক একটা রেজারেকশন, পুনরুত্থান ছাড়া এটাকে আপনি আধুনিক বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী যাকে আপনি আসতে পারবেন না। সমাজের গভীর যে কুপমণ্ডকতা তার বিরুদ্ধে আপনি কিন্তু দাঁড়াতে পারবেন না। ফলে এই লড়াই সবাইকে আজকে, এবং সেখানে আফজাল ভাই যেটা বললেন, সেখানে বিএনপির উপরে শুধু আঙ্গুল তুলে সেটা হবে না। 15 বছর যে দল ক্ষমতার মধ্যে গত 15 বছরে এই কুপমণ্ডকতা, সাম্প্রদায়িকতা আরো বৃদ্ধি পেয়েছে আরও এটা, তাহলে এর দায়িত্ব নিশ্চয়ই আপনি বিএনপি বা বিএনপির অ্যালাইদেরকে দেওয়ার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগকে এই দায়িত্ব আজকে গ্রহণ করা দরকার আজকে। আচ্ছা, বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অনেকেই মানছেন না। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে উপজেলা নির্বাচনের কথা বলছি, সেখানে 70 জনের উপরে কর্মীকে তারা বহিষ্কার করেছে যারা নির্বাচনে আসতে চায়, আগ্রহী। আওয়ামী লীগের অবস্থা মোটামুটি আরও খারাপ দেখা যায়। মন্ত্রী এমপিদের স্বজনরা, এরকম আমরা 25 জনের তালিকা দেখলাম যারা নিকটাত্মীয়, তারা এই নির্বাচনে দাঁড়াচ্ছেন। ওবায়দুল কাদের সাহেব বারবার বলছেন যে দলের সিদ্ধান্তের বাইরে যদি এরকম কেউ হয় তাদের বিরুদ্ধে কড়া কোনো সিদ্ধান্ত আসছে। আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ কোনো কোনো ক্ষেত্রে হিমশিম খাচ্ছে সামলাইতে দল? দেখুন, আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং খুবই পরিষ্কারভাবে বলছি যে এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে নির্বাচনটি হবে এবং নির্বাচনের সৌন্দর্য রক্ষা করতে হবে। এবং এটি অন্যান্য সবার জন্য তো এই নির্দেশনা না, এটা আমার দলের নেতাকর্মীদের জন্য নির্দেশনা। এটি যে আমরা দেখেছি যে এমপি, মন্ত্রী, তাদের স্বজনরা যদি কেউ নির্বাচন করে, সেই নির্বাচনে অন্য যারা প্রার্থী থাকে তারা একটু তাদের নির্বাচনে তারা মনে করে যে এখানে কোনো একটা নির্বাচন প্রভাবিত হতে পারে। সুতরাং আমরা কোনো প্রভাবিত হতে পারে এরকম ঘটনা চাই না। এবং সেই কারণে আমাদের দলের যারা এমপি অথবা মন্ত্রী তাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি। তবে সেই ক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন অনেকের আত্মীয় স্বজন তারা আগে থেকে কিন্তু উপজেলা চেয়ারম্যান অথবা জনপ্রতিনিধি, তাদের ব্যাপারে বিষয়টি তা না, হঠাৎ করে শুধুই আত্মীয় এই পরিচয়ে তারা হঠাৎ করে প্রার্থী হয়ে গেলেন, ওইখানেই আমাদের বিষয়টি। এবং সেখানেই আমরা বলছি যে এটি করা যাবে না। তবে সেই ক্ষেত্রে কি আপনারা তদন্ত করবেন, কমিটি করবেন, কোন তালিকা? এটি রাজনৈতিক দল, এটা কোনো পুলিশি ব্যবস্থা না। আমরা যেটা মনে করি যে আমাদের দলের কেউ যদি এই ঘটনাটা দলীয় শৃঙ্খলা অথবা দলের সিদ্ধান্ত এটি যদি না মানে, তাকে তো আমাদের ছাতার মধ্যে সে আছে। আমাদের দলের সাধারণ সম্পাদক স্পষ্টত বলেছেন যে তাকে ভবিষ্যতে তার এই দলের পদ পদবি, নতুন সম্মেলন যখন হবে তখন তাকে পাওয়া যাবে, হ্যাঁ, আগামী দিনে নির্বাচন যখন হবে তখন তাকে পাওয়া যাবে। সুতরাং তাকে আমরা পাবো। সুতরাং এই নির্বাচনে এইরকম আমাদের দলের একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তকে ভায়োলেট করার কোনো সুযোগ নেই। তবে এখানে কিছু বিষয়ে এখানে সাইফুল ভাই বলেছেন, আমি মনে করি যে বিষয়টিকে একটু আলোচনা আমার করতে হবে। যে আসলে এই যে সহাবস্থান, ধর্মীয় সহাবস্থান অথবা বিভিন্ন সম্প্রদায়গত যে সহাবস্থান, এটি কি আসলে এর জন্য তো আমরা যুগ যুগ ধরে লড়াই করে আসছি। সহাবস্থান সেই দেশ বিভাগের আগেও তো সহাবস্থান ছিল না, ছিল। এবং একবার ইতিহাস ঘাটবেন, দেখবেন যে এই ময়মনসিংহ এলাকায় মসজিদের সামনে দিয়া হিন্দুদের যখন কি বলে, ওই যে সাইফুল ভাই কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন আমি বলি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ করেছে পুজোর রিলিজ
যখন গেছে তখন কাজটা কি করেছে 1000-এর বেশি মানুষ মারা গিয়েছে সেই সময়। সুতরাং এই ঘটনাগুলো সেই জায়গা থেকেই আমরা একটা সহনশীল সমাজ করার জন্যই মুক্তিযুদ্ধের চেতনায় একেবারে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সেই জায়গাটা চলতে শুরু করেছিলাম। কিন্তু ব্যত্যয়টা কখন হয়েছে? যখন 71-এ ঘাতক রাজাকার আলবদর তারা যখন আবার ঢুকে পড়েছে। সুতরাং সেটি আছে। এখন গণতান্ত্রিক মূল্যবোধ সাইফুল ভাই বললেন, কিন্তু সাইফুল ভাই আঙ্গুলটা আমাদের দিকে তাকান, কিন্তু সাইফুল ভাই যাদের সাথে প্রতিনিয়ত মিটিং করেন সেই বিএনপি অথবা সেই সকল দল, তাদের সামনে কি আঙ্গুল উঁচাই একবারও বলেছেন যে তোমরা ভাই এই করো, তোমরা বাংলাদেশে ধর্মের ভিত্তিতে সরকার পরিচালনা করেছো, জামাত বিএনপি তাদের সাথে একসাথে কাজ করেছো, এবং এই কথাগুলো সাইফুল ভাই কিন্তু ওখানে বলবে না। এবং তার আঙ্গুলটা থাকবে সবসময় আওয়ামী লীগের দিকে। আর আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশে যতটুকু এই যে বাংলাদেশের মানুষ যে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করা, অথবা এই যে মাটি, এই মাটিতে শুয়ে 30 লক্ষ মুক্তি সেনা এই বাতাসে তো নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে, আমরা যেখানে বেঁচে আছে এখানে তো 2 লক্ষ মা বোনের হাজারে সেই নিঃশ্বাস প্রশ্বাস আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা দায়বদ্ধ। আচ্ছা, আমরা অন্যদিকে যেহেতু আলোচনাটা নির্বাচন কেন্দ্রিক আসছে, আমি সাইফুল ভাইকে এটা জিজ্ঞেস করি, আপনি যদি কিছু বলতে চান এক লাইনে বলতে পারেন এই প্রসঙ্গে। আমি একটু বলতে চাই। না আমি যেটা বলেছি, যেটা মানে যারা 15 বছর ধরুন, যারা গত 53 বছরে ক্ষমতায় ছিলেন, বাংলাদেশটাকে আজকে যেটা সাম্প্রদায়িক বাতাবরণে নিয়ে যাওয়া, নিশ্চয়ই সবার এ ব্যাপারে দায় দায়িত্ব আছে। এ ব্যাপারে হয়তো আপনি তুল্যমূল্য করতে পারেন, কার দায় দায়িত্ব বেশি, কার দায় দায়িত্ব কম। আমি গুরুত্বপূর্ণ যে কথা দুটো কথা বলেছি। কোনো সমাজে যদি গণতান্ত্রিক পরিসর না থাকে, যদি ডেমোক্রেটিক স্পেস না থাকে, যদি আপনি এরকম একটা অবরুদ্ধ সমাজে, সারা দুনিয়ার অভিজ্ঞতা হচ্ছে এখানে জঙ্গিবাদ বাড়বে, এখানে মৌলবাদ বাড়বে, এখানে ধর্মান্ধতা বাড়বে, এখানে কুপমণ্ডকতা বাড়বে, এখানে ফলে এর সমাধান কি? এর সমাধান হচ্ছে গণতান্ত্রিক পরিসরটা আধুনিক বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী প্রগতিশীল যে ধ্যান ধারণা, মানবিক যে ধ্যান ধারণা, ফলে আপনি এই জায়গাটা যদি নিশ্চয়, এবং তার সাথে মতাদর্শিক রাজনৈতিক সাংস্কৃতিক, আমি যেটা বলছি এক ধরনের রেজারেকশন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নেতৃত্বদায়ী দল হিসাবে আওয়ামী লীগকে একথা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আওয়ামী লীগ এই কাজটা যোগ্যতা দিয়ে করেছে। ফলে আমি অতীত ইতিহাসে যাচ্ছি না, আমি বলেছি ধারাবাহিকভাবে 15 বছর যে দল ক্ষমতায়, নিশ্চয়ই ব্যাপারে আপনাদের দায়িত্ব নিচ্ছে অনেক বেশি। নিশ্চয়ই বিএনপি সহ যারা আছেন, আমি সেখানে বিএনপি উপজেলা নির্বাচন নিয়ে এসব প্রশ্নে নিশ্চয়ই আমরা আমাদের দিক থেকে যখন দ্বিপাক্ষিক সভা হয়েছে এসব ব্যাপারে সুনির্দিষ্টভাবে আমাদের অবস্থান বিএনপিকে আমরা বলেছি। আমরা শুনি নাই অসাম্প্রদায়িক না শুনলে ভবিষ্যতে নিশ্চয়ই শুনবেন। আচ্ছা, সেটা আমার দুর্ভাগ্য, আমাদের কথাটা আপনাদের কাছে নিয়ে যেতে পারেনি। আর আপনি উপজেলার ক্ষেত্রে আমাকে যেটা বলেছেন, আমি যেটা উপজেলার সাথে একটু যুক্ত করি যে সেখানে আপনারা বিত্তবানদের খেলায় পরিণত হয়েছে এরকম একটা কথা। হ্যাঁ, অবশ্যই আমি কথাটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। বাস্তবে তো নির্বাচন পদ্ধতি বলতে কিছু নাই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস হয়েছে। মানুষের একটা গণহতাশা, গণ অনাস্থা আছে। 7 তারিখের পরে 14, 18 এবং 7 জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশ থেকে নির্বাচনটাকে বাস্তবে আমরা তুলে দিয়েছি। এখন যেটা চলছে একটা লোক দেখানো, এক ধরনের ক্যারিকেচার। এটাকে নির্বাচন মানে কি? যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যেখানে প্রতিপক্ষ থাকবে। বাস্তবে এখন ঘরে ঘরে আপনি আয়োজন করছেন। এখন আওয়ামী লীগের যেটা আপনি ভাইকে প্রশ্ন করেন, আফজাল ভাইকে, এটা হচ্ছে গৃহদাহ কিভাবে কমানো যাবে, ঘরের মধ্যে যুদ্ধ কিভাবে কমানো যাবে। সুতরাং আপনি ওনাকে সেই প্রশ্ন করলেন। নির্বাচন বলে বাস্তবে কিছু নাই, কোনো বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণটা করছে না, মানে দৃশ্যত কিছু ব্যতিক্রম ছাড়া। আর বাস্তবে এটা স্থানীয় সরকার, এখানে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। স্থানীয় সরকার কিভাবে, মানে সরকার অর্থটা কি? দরজা খুললে আপনি সেবাটা পাবেন, লোকাল গভর্নমেন্টের সেবাটা পাবেন। কোনো এজেন্ডাতে স্থানীয় সরকার কি ডেভেলপমেন্টের, কার কি এজেন্ডা, কার কি প্রকল্প, কোনো আলোচনার মধ্যে নাই। ফলে আমি যেটা বলছি যে এটা বাস্তবে কোনো স্থানীয় সরকারের কোনো জায়গা না। আর আপনি খুব গুরুত্বপূর্ণ, খুব উদ্বেগজনক এই বাক্যটাই বলি, 10,000 টাকা ছিল চেয়ারম্যান সাহেবদের জামানত, ভাইস চেয়ারম্যানদের ছিল আরও কম, এটাকে 1 লক্ষ টাকা করেছে। তার অর্থটা কি? আগে যে, তার মানে কোনো এমনকি আওয়ামী লীগ বা এই ধরনের দলেরও যারা সৎ নিবেদিত প্রাণ রাজনীতিক, তাদেরও নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ নাই। তার মানে কোনো দেশপ্রেমিক সৎ নাগরিকের নির্বাচনে আপনি 10 গুণ আপনি বৃদ্ধি করেছেন। এই জন্য বলেছি একটা দুর্বৃত্ত, মাফিয়া, টাকার মালিক ছাড়া কারো পক্ষে এই নির্বাচনে কোনো স্পেসই নেই।
জি জি, আপনি বলবেন যে আপনি এই দুটো লাস্টে আমরা উপজেলা নির্বাচন নিয়েই বলবেন যে যা বললেন জনাব সাইফুল হক, আপনি কি একমত? না, কথা তো অনেকগুলো হলো। সাইফুল ভাই এক ধরনের কথা বললেন আর আফজাল ভাই এক ধরনের কথা বললেন, দুটো ব্যাপারটা একমত হওয়া সম্ভব না। তো আমার অবজারভেশন আমি বলি, জিনিসটা হলো কি, নির্বাচন কেমন হচ্ছে এখন উপজেলা নির্বাচন? বিএনপি 70 জন কর্মীকে তাদের এখন পর্যন্ত বহিষ্কার করেছে, যারা নির্বাচনে আসতে চেয়েছে। ওদিক দিয়ে আওয়ামী লীগ তারাও মনে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হিমশিম আমি খাচ্ছে। আপনাকে একটা কথা বলি, দেখেন আপনি যখনই পত্রপত্রিকা খুলবেন না, দেখবেন যে আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে আমাদের ওবায়দুল কাদের সাহেব, বিএনপি কত বড় ব্যর্থতা পরিণত হলো, বিএনপি কত ভুল করলো, বিএনপির কি করা উচিত ছিল, এই সমস্ত ব্যাপারে বিস্তর উনি মানে গবেষণা করেন, করে জ্ঞান ট্যান দেন। এখন আমার যেটা মনে হচ্ছে, দেখেন বিএনপি কিন্তু আওয়ামী লীগকে আসলে বিপদে ফেলাই দিছে। এই যে বিএনপি ইলেকশন বর্জন করছে না, করে আওয়ামী লীগকে এমন বিপদে ফেলাইছে, যেমন ধরা যাক হাইপোথেটিক্যালি যদি বিএনপি ইলেকশন করতো, তাহলে যে বিএনপি ধানের শীষ থেকে করতো, তখন কিন্তু আওয়ামী লীগের একটা ধানের নৌকা মার্কা থাকতো। এখন বিএনপি ধানের শীষ নাই বলে কিন্তু আওয়ামী লীগ তাদের এত প্রিয় নৌকাকে বিসর্জন দিতে বাধ্য হয়েছে। 1 নম্বর ঝামেলায় পড়ছে। 2 নম্বর ঝামেলা হলো, যখন তার বিসর্জন দিয়ে দিল, তখন আবার তাতেও হচ্ছে না, দল ঠিক থাকতেছে না। তখন ওই যে এমপি সাহেব তার বউরে দেয়, উপজেলা চেয়ারম্যান বানায় পোলারে, মেয়র বানায় বউরে, শালারে, আরেক যন্ত্রণা। মানে এখন ওখানে একটা, ওই আগে আমরা বলতাম না যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, হ্যাঁ এখন হচ্ছে উল্টা। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে পরিবার বড়। আমার পরিবার এখানে রাজত্ব করবে, একটা মিনি দেশ, মিনি রাজত্ব এই কায়েম করার একটা প্রচেষ্টা। আওয়ামী লীগ এটা বুঝে, আওয়ামী লীগের মাথা খারাপ, এটা হলোটা কি? তাহলে এটা থামানোর ব্যবস্থা করতেছে। থামানোর জন্য কি বললো, এটা ব্যবস্থা নেওয়া হবে। তার এই হুমকিতে, তার এই ধমকে কেউ পাত্তাই দেয় নাই। যে 2-1 জন পাত্তা দিয়েছে, তারা স্ক্যান্ডালের ভয়ে পাত্তা দিচ্ছে, আর কেউ পাত্তাই দেয় নাই। এবং যে পাত্তা যে দেয় নাই, এটা নিয়ে আবার দেখলাম যে আওয়ামী লীগ অফিসে ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে শাহজাহান খানের উত্তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়েছে। ওই বাক্য বিনিময়ে ওবায়দুল কাদের সাহেব জিততে পারে নাই, কারণ শাহজাহান খানের যে ভয়েস কেমনি জিতবে। যা হোক, শাহজাহান খান সাহেবের পুত্র দাঁড়ায় আছে ইলেকশনে। আগামীকালকে আওয়ামী লীগ এটা ব্যবস্থা নিতে পারে বলে বলা হচ্ছে, ওনাদের একটা মিটিং আছে, বড় কিছু একটা হবে। কিছুই হবে না আলটিমেটলি। না, শুধু শাহজাহান খান কেন, এরকম আরো অনেক আছে, একরাম চৌধুরী অনেক আছে, এখনো প্রায় 17-18 জন আছে। কিন্তু আমার কথা তা না, আমার কথা হলো যে জিনিস তুমি করতে পারবে না, যে ব্যবস্থা আপনি নিতে পারবেন না, কি বলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। দেখেন বিএনপি কি করলো, আমি শেষ করেছি 1 সেকেন্ডে। বিএনপি কি করলো, তাদের কিন্তু বহিষ্কার করলো, কইরা আওয়ামী লীগের আরেকটা চ্যালেঞ্জের মুখে ফেলাই দিল যে বিএনপি বহিষ্কার করতে পারে, আওয়ামী লীগ তাও পায় না। অনেক ধন্যবাদ আপনাদের 3 জনকে। দর্শক, আপনারা এই আলোচনা শুনছিলেন, বাকি বিবেচনা আপনাদের হাতে। আজকে এই পর্যন্তই।